হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গল্পের রামধনু। আমি সন্দীপা চলে এসেছি হারানো কাকাতুয়ার দ্বিতীয় পর্ব নিয়ে। গল্প এবং গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। তাহলে শুরু করা যাক আজকের গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে হারানো কাকাতুয়া। আজ পড়ছি দ্বিতীয় পর্ব। সবাই চোখ বুঝলেও কুন্দকুসুম চোখ বোঝেননি, বরং তার চোখের পলক পড়ছিল না। তাঁবুর চারদিকে যে হায় হায় ধ্বনি ভেসে গেল, তিনি তাতেও চোখ দিলেন না। বিশাল রাজকক্ষ যখন ছোবল দিল, তখন তার দিকে মাস্টার লক্ষিন্দর পেছন ফিরে আছে। আর যে চাবুকের মতো গতিতে ছোবলটা এলো, তা থেকে নিজেকে বাঁচানো খুব শক্ত কাজ। কিন্তু তবু দেখা গেল সাপটা যেখানে ছোবলটা চালালো সেখানে লক্ষিন্দর নেই। লক্ষিন্দর লাট্টুর মতো একটা পাক খেয়ে কী করে যে সরে গেল এরেনার অন্য ধারে, সেটাই চোখ চেয়ে বোঝার চেষ্টা করছিলেন কুন্দকুসুম। ছোবল ফসকে যাওয়ায় সাপটাও বুঝি হতবম্ব। আবার বিশাল ফনা তুলে কুটিল চোখে সাপটা দেখে লক্ষিন্দরকে, কিন্তু ওস্তাদ লক্ষিন্দর তখনও সাপটার দিকে পিছন ফিরে দর্শকদের হাত নেড়ে অভিবাদন জানাচ্ছে, যেন সে জানেই না যে তার পিছনে কালান্তক জমের মতো গোখরো। আবার এরেনার ওপর বিদ্যুৎ খেলিয়ে সাপটা এগিয়ে গেল এবং সপাং করে ছোবল বসালো, এবার বা পায়ের ডিমে। সেই দৃশ্য দেখে দর্শকরা পাগলের মতো চেঁচাতে থাকে, মরে গেল, মরে গেল। লক্ষিন্দর এবার সরেওনি ভালো করে, শুধু বা পাটা একটু ছড়িয়ে দিয়েছিল। এক চুলের জন্য ছোবলটা পায়ে না লেগে মাটি ছুঁয়ে উঠে গেল আবার। বন্ধ করো, এ সর্বনাশে খেলা বন্ধ করো বলে মহিলারা চেঁচাতে লাগলেন। চেঁচানোই স্বাভাবিক, লক্ষিন্দর যে সাপটার দিকে তাকাচ্ছেই না। সাপটা যখন তৃতীয়বার ছোবল তুলেছে, তখন লক্ষিন্দর উবু হয়ে তার ডান পায়ের জুতোর ঢিলে হয়ে যাওয়া ফিতে বাজছে মুখ নিচু করে। সুতরাং তার মাথাটা এবার একেবারে সাপের দোল দোলন্ত ফনার সামনে। আর রক্ষে নেই গবাদা বলে রামু হাঁটু খিমচে ধরে। এবার কুন্দকুসুমেরও চোখ বন্ধ করে ফেলতে ইচ্ছে হলো। চোখের সামনে একটা নির্ঘাত মৃত্যু কার দেখতে ভালো লাগে। সাপটা ফোঁস করে একটা ক্রুদ্ধ আওয়াজ ছেড়ে সটাল লক্ষিন্দরের মাথা লক্ষ্য করে হাতুড়ির মতো নেমে এলো। কিন্তু আশ্চর্য এই, বসা অবস্থাতেই লক্ষিন্দর একটা ব্যাঙের মতো লাফিয়ে সরে গেল পিছনে। একবারও সাপটার দিকে না তাকিয়ে বসে বসে সে জুতোর ফিতে শক্ত করে বেঁধে নিল ভারী নিশ্চিন্তভাবে। পুলিশের একজন ইনফর্মার বৈরাগী ছদ্মবেশে কুন্দকুসুমের পিছনের বেঞ্চে বসেছিল। কুন্দকুসুম একবার তার দিকে ফিরে ভ্রু কুঁচকে মাথাটা একটু উপরে তুললেন, অর্থাৎ লোকটাকে। ইনফর্মার চারদিকে চেয়ে দেখে নিল কেউ তাকে লক্ষ্য করছে কিনা, কিন্তু এরেনায় যে খেলা চলছে তার দিকে রুদ্ধশ্বাস চেয়ে মানুষ কেউ কারো দিকে তাকাতে ভুলেই গেছে। ইনফর্মার মুখটা এগিয়ে এনে মৃদু স্বরে বলল, জানি না, তবে এ ধরনের খেলা একসময় দেখাতো গোবিন্দ ওস্তাদ, কিন্তু কাশিমের চরের সেই মার্ডার কেসে গতকাল তার ফাঁসি হয়ে গেছে। হয়ে গেছে? হয়ে গেছে। গোবিন্দর ভাই জেলখানায় গিয়ে মরা নিয়ে শ্মশানে দাহ পর্যন্ত করেছে বলে খবর পেয়েছি। মুখোশের আড়ালে এই লোকটা তাহলে কে? একটু খবর নিও। যে আগে। ওদিকে এরেনায় মুখোশাবৃত লক্ষিন্দর বারবার অবহেলায় আনমনে ছোবল এড়িয়ে এড়িয়ে সাপটাকে হয়রান করে তুলল। অবশেষে সেই রাজকোখর যখন ক্লান্তিতে ছোবল মারা মুলতুবি রেখে একধারে বিড়ে পাকিয়ে বিশ্রাম নিতে বসল, তখন শেষ হলো খেলা। জীবন ও মৃত্যুর এই বিপজ্জনক খেলা দেখে দর্শকরা এত জোর হাততালি দিল যা অন্য কোনো খেলায় দেয়নি। লক্ষিন্দর একবার হাত তুলে সবাইকে অভিবাদন জানিয়ে দৌড়ে বেরিয়ে গেল এরেনা থেকে।
রাত গভীর। সার্কাসের চত্বরে যে যার তাঁবুতে ঘুমোচ্ছে। জেগে আছে শুধু কয়েকজন চৌকিদার, আর জেগে আছে বুড়ো সামন্তর তাঁবুতে সামন্ত আর গোবিন্দ ওস্তাদ। সামন্ত মৃদু স্বরে বলে, এবার ঘটনাটা খুলে বল। গোবিন্দ একটু হাসল, বলল, কাল আমার ফাঁসি হয়ে গেছে, এমনকি দাহ কাজ পর্যন্ত সারা। সামন্ত তামাকের নলটা মুখ থেকে সরিয়ে বলে, আর একটু খোলসা করে বল, তোকে ফাঁসি দেয়নি তো দিল কাকে? গোবিন্দ একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, তা আমি জানি না, ফাঁসি হবে বলে জানিয়ে দিয়েছিল আমাকে, আমিও তার জন্য তৈরি ছিলাম। কিন্তু মাসখানেক আগে একদিন সকালে আমাকে যখন জেলখানা চত্বরে পায়চারি করাচ্ছিল, তখন দেখি কয়েকজন রাজমিস্ত্রি ভাড়া বেঁধে জেলখানার উঁচু ঘেরা দেওয়ালে মেরামতির কাজ করছে। তুই তখন কি করলি? আগে মাথায় তখন মতলবটা খেলে গেল, ভাবলাম এই সুযোগ পরে আর পাবো না। আমাকে দুজন বিশাল চেহারা সেপাই পাহারা দিচ্ছিল। আমি তাদের ঠাট্টা করে বললাম, ওই যে রাজমিস্ত্রি ভাড়া বেঁধেছে, ওটায় উঠে যদি কোনো কয়েদি পালায় তবে কি করবে? ওরা বলল, অত সহজ নয়, তুই পারবি? আমি হেসে বললাম, চেষ্টা করতে পারি। ওরাও হাসলো, বলল, কর না দেখি। বলল, আগে হ্যাঁ, আমিও ওই আর কি ভাব দেখিয়ে হেঁটে গিয়ে ভাড়ার পয়লা বাসটায় উঠে পড়লাম। তারা দেখি তখনও মোচে তা দিচ্ছে আর ফিরিং ফিরিক করে হাসছে। আমি আর এক ধাপ উঠলাম, কেউ কিছু বলল না। রাজমিস্ত্রিরাও এক মনে কাজ করে যাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে না। এক ধাপ দু ধাপ করে আমি একদম দেওয়ালের মাথায় পৌঁছে দেখি তখনও সেপাই দুটো হাসছে আর মোচে তা দিচ্ছে। বলিস কি? যা হয়েছিল তাই বলছি। দেওয়ালের মাথায় উঠে আমার মনে হলো কোনো কারণে জেলখানার কর্তৃপক্ষ আমাকে পালানোর সুযোগ ইচ্ছে করেই দিচ্ছে, নইলে ততক্ষণে পাগলা ঘন্টি বেজে ওঠার কথা। বাজলো না দেখে আমি দেওয়ালের ওপর থেকে ঠাকুরের নাম করে বাইরের দিকে ঝাঁপ মারলাম। ট্রাপিজের খেলা দেখাতে গিয়ে অনেক উঁচু থেকে লাফ মারার অভ্যাস থাকায় হাড়গোড় ভাঙেনি। পড়েই কয়েকটা ডিগবাজি খেয়ে সামলে নিলাম, তারপর দৌড়। তাহলে ফাঁসিটা হলো কার? তার খোঁজ নিইনি, পালিয়ে সোজা গায়ের বাড়িতে গিয়ে হাজির হলাম। একটা ব্যাগে জামা কাপড় আর কিছু টাকা নিয়ে পথে বেরিয়ে পড়লাম তক্ষুনি। বাড়ির লোককে বলে এলাম যেন কাউকে কিছু না বলে। নিজের বাড়ি ছাড়া দুনিয়ায় আমার আর একটা মাত্র আশ্রয় আছে, তা হলো এই সার্কাস। সার্কাসের জন্য জেলখানাতেও প্রাণটা কাঁদত, তাই ঘুরতে ঘুরতে এসে হাজির হয়ে পড়েছি। বেশ করেছিস, ভালো করেছিস। তবে কিনা সামন্তকে একটু চিন্তিত দেখায়। আমি এসে কি আপনাকে বিপদে ফেললাম সামন্ত মশাই? সামন্ত গম্ভীর হয়ে বলে, তুই আমার ছেলের মতো। ছেলে যদি বিপদে পড়ে আসে তাহলে কি নিজের বিপদের চিন্তা থাকে রে গাধা? আমি ভাবছি তুই আজ খেলা দেখিয়ে ভুল করলি কি না। কুন্দ দারোগা আজ খেলা দেখতে এসেছিল। লোকটা খুবই বুদ্ধিমান। সে যদি গন্ধ পায় তবে তোর পক্ষে এ জায়গা আর নিরাপদ নয়। খেলা না দেখিয়ে যে হাঁপিয়ে পড়েছিলাম সামন্ত মশাই। জেলখানায় তো ধরেই নিয়েছিলাম এই জীবনে আর সার্কাসের খেলা দেখানো হবে না। ঠাকুরের কাছে রোজ বলতাম পরের জন্মে যেন আবার সার্কাসের খেলোয়াড় হতে পারি। সামন্ত মাথা নেড়ে, এই সার্কাসকে তুই যে বুক দিয়ে ভালোবাসিস তা আমার চেয়ে ভালো আর কে জানে। আমারও ইচ্ছে ছিল মরার সময় এই সার্কাসের সব ভার তোকেই দিয়ে যাব, কিন্তু কাশিমের চরের সেই খুনটাই সব গোলমাল করে দিল। এবার গোবিন্দ গম্ভীর হয়ে বলল, হরিহর পার ওই লোক খুব ভালো ছিল না, কিন্তু তাকে যে আমি খুন করিনি তা কি আপনি বিশ্বাস করেন? করি। আমি জানি তুই রাগই বটে, কিন্তু কখনো পিঁপড়েটাকেও মারতে চাস না। খুন তোর দ্বারা হওয়ার নয়। রাত নিশুত হলেও যে সবাই লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়ে তা নয়। উদ্ভববাবু চণ্ডীমণ্ডপের পাশে একটা ছোট্ট খুপড়িতে খাটিয়ায় বিছানো খড়ের বিছানায়
কুটকুটে এক কম্বল মুড়ি দিয়ে আরামসে ঘুমোচ্ছিল গবা পাগলা। কিন্তু ঘুম তার খুব সজাগ। হঠাৎ চটকা ভেঙে সে উঠে বসল। দুর্দান্ত হাড় কাঁপানো শীত পড়েছে আজকে। বাইরেটা কুয়াশা আর অন্ধকারে মাখা। খুপড়িটার দরজা একটা কাঠের খেল দিয়ে আটকানো ছিল। সেটা খুলে দরজা অনেকখানি ফাঁক হয়ে আছে। এটা অন্ধকারেও দেখতে পেল গবা। দেখে মৃদু একটু হাসল। তারপর বেশ হেঁকে বলে উঠল, কাকাতুয়ার মাথায় ঝুটি, ক্যাকশিয়ালি পালায় ছুটি। পালা 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 রে বাপ, নইলে হয়ে যাবি যে সাফ। পাগলা গবা ধরবে এসে টুটি। হয়তো আরও বলতো গবা, কিন্তু তার আগেই দরজা নিঃশব্দে আর একটু ফাঁক হলো। একটা ছায়ামূর্তি এসে দাঁড়ালো চৌকাঠে। গবা? একটা ভারী গলার গম্ভীর আওয়াজ হলো। হ্যাঁ, গবা জবাব দেয়। তুমি আসলে কে তা আমি জানি। গবা চোখ পিটপিট করতে থাকে। লোকটা আবার বলে, যদি বেঁচে থাকতে চাও তবে আমি যা বলছি ঠিক তাই করবে। পাগলামির ভান করো না। আমি জানি তুমি কোশমিনকালেও পাগল নও। গবা নিরীহ গলায় জিজ্ঞেস করে, আপনি কে? উদ্ভববাবু ওঠেন একেবারে কাক ভরে। তখনও আকাশে চাঁদ তারা থাকে। উঠে মুখ হাত ধুয়ে ঠাকুর পুজো সেরে বেড়াতে বেরোন। আর বেরিয়েই বেশ গলা ছেড়ে গান ধরেন। আসল কথা হলো, ছেলেবেলা থেকেই উদ্ভববাবুর খুব গাইয়ে হওয়া শখ। শখটা খুব তীব্র, কিন্তু তার গলায় সুর নেই। সুরটা এমন জিনিস যে জন্ম থেকে যার আছে তার আছে, যার নেই সে গলা সেধে মুখে রক্ত তুলে ফেললেও হবে না। উদ্ভববাবুর গলা নেই, তবু সেই ছেলেবেলা থেকেই তিনি অত্যন্ত নিষ্ঠার সঙ্গে গলা সেধেছেন। গানের মাস্টারমশাই রেখেছেন, বড় বড় ওস্তাদের জলসায় গেছেন। তার ধারণা ছিল সাধনায় সব হয়, কিন্তু গানের সাধনা করতে গিয়ে লেখাপড়ায় জলাঞ্জলি হচ্ছে দেখে বাবা খুব রাগারাগি করতেন। তারপর গান গাইতে বসলে পাড়া প্রতিবেশীরা কাসর ঘণ্টা বাজাতো, শাঁখে ফু দিত। একবার নতুন এক বৌদি তাকে বলেছিলেন, উদ্ভব ঠাকুরপো, 4 আনা পয়সা দেব, আজ আর গান গেও না। এই সব দুঃখজনক ঘটনা ঘটে যাওয়ার পর উদ্ভববাবু আর প্রকাশ্যে গান গান না। তবে তার এখনও ধারণা, চেষ্টা করলে এবং লোকে ব্যাগরা না দিলে তার গলা একদিন খুলে যেত ঠিকই। যেত কেন, গেছেই। প্রকাশ্যে গান না গাইলেও রোজ সকালে বেড়াতে বেরিয়ে শহরের নির্জন প্রান্তে এসে উদ্ভববাবু নিয়মিত গলা সাধেন। দীর্ঘদিনের এই গোপন সাধনার ফলে তিনি ইদানিং লক্ষ্য করছেন, তার গলায় 7টা সুর চমৎকার খেলা করছে। হাঁ করলেই যেন গলা থেকে 7টা পাখি বেরিয়ে চারদিকে উড়ে বেড়ায়। উদ্ভববাবুর খুব ইচ্ছে এবার একদিন লোকজন ডেকে সকলের সামনে গান গেয়ে তাক লাগিয়ে দেন, কিন্তু মুশকিল হলো ওস্তাদ রাঘব ঘোষকে নিয়ে। উদ্ভববাবু রাঘবকে দু চোখে দেখতে পারেন না। সারা তল্লাটের লোক রাঘবকে বড় ওস্তাদ বলে কেন যে অত খাতির করে তাও তার বোধের অগম্য। সে যাই হোক, একদিন তিনি পুবের মাঠে এক শিশির মাখা ভোরে খুব আবেগ দিয়ে ভৈরবী ধরেছিলেন, চোখ বুজে গাইছেন। হঠাৎ একটা ফোঁপানির শব্দে গান থামিয়ে চোখ মেলে দেখেন, সামনেই রাঘব। ধুতির খুঁটে চোখ মুছে রাঘব বললেন, এমন অনৈসর্গিক গান কখনো শুনিনি উকিলবাবু। তবে বলি, এ গান সকলকে শোনানোর নয়। বিশেষ করে আপনার মক্কেলরা যদি শোনে তবে তাদের ধারণা হবে ইনি যখন এত ভালো গায়ক তখন নিশ্চয়ই ভালো উকিল নন। কারণ প্রকৃতির নিয়ম অনুসারে একজন মানুষ সাধারণত একটা বিষয় পারফেকশন লাভ করতে পারে। সেই থেকে উদ্ভববাবুর রাগ। ইচ্ছে করেই তিনি রোজ সকালে একবার রাঘব ঘোষের বাড়ির কাছাকাছি এসে খানিকক্ষণ গান করেন। অভদ্র লোকটা বুঝুক গান কাকে বলে। আজও উদ্ভববাবু পুবের মাঠে এসে রাঘবের বাড়ির দিকে মুখ করে
চমৎকার টান লাগালেন ভৈরবীতে। গাইতে গাইতে তার নিজের পিঠ নিজেরই চাপড়ে দিয়ে চেঁচিয়ে উঠতে ইচ্ছে করছিল। সাব্বাস! আশ্চর্য, এই চোখ বুজে গাইতে গাইতেই হঠাৎ টের পেলেন কে যেন সত্যিই তার পিঠ চাপড়ে দিয়ে বলে উঠল, সাব্বাস! উদ্ভববাবু অবাক হয়ে তাকিয়ে দেখেন গবা পাগলা। গবাও বেকুবের মতো চেয়ে চেয়ে খানিকক্ষণ তাকে দেখে বলে উঠল, উদ্ভব কর্তার যে আবার গান বাজনাও আসে তা তো জানতাম না। উদ্ভববাবু একটু রাগের গলায় জিজ্ঞেস করলেন, এখানে কি করছিস? গবা মাথা চুলকে বলল, আগে কিছু করছিলাম না, কাল রাতে একটি লোক আমাকে এখানে খুন করে রেখে গেল, সেই থেকে মরে পড়েছিলাম। হঠাৎ এই সকালবেলায় আপনার গানে প্রাণ ফিরে এলো। উফ, কি গান! মরা পর্যন্ত উঠে বসে। কি যাতা বলছিস? কে তোকে মেরে রেখে গেল? আগে তাকে তো চিনি না, কালো পোশাক পরা, মুখ ঢাকা। রাতে গিয়ে আমার ঘরে হাজির, বলল তোমাকে একটা কাজ করতে হবে, অনেক টাকা দেব, রাজি না হলে প্রাণ যাবে। বলিস কি? আগে যা ঘটেছিল বলছি। লোকটা বেশি ধানাই পানাই না করে বলল, উদ্ভববাবু যে কাকাতুয়াটা কিনেছেন সেটা আসলে আমার, কিন্তু প্রমাণ করার উপায় নেই। আমি পাখিটাকে কিনতে চাই, কিন্তু উদ্ভববাবু বেচতে তেমন গা করছেন না, আইন দেখাচ্ছেন। আমার বড় আদরের কাকাতুয়া, তা তুমি যদি পাখিটা উদ্ধার করে দিতে পারো তবে 200 টাকা পাবে, নইলে। নইলে মেরে ফেলবে? ওই নইলে কথাটাই আমার খটকা লাগলো। পাখিটা ফেরত চায় কেন? অত খরচ কিসের? তা আমি সেই কথাটা জিজ্ঞেস করতেই লোকটা এই বড় একটা ভোজালি বের করে আর এক হাতে আমার টুটি ধরে টানতে টানতে মাঠের মধ্যে নিয়ে এলো। অ্যাটেম্পট অফ মার্ডার? উদ্ভববাবুর ওকালতি মাথা কাজ করছে, বিড়বিড় করে বললেন, অ্যাটেম্পট অফ থেফট, থ্রেটনিং অ্যান্ড অ্যাসল্ট। তা লোকটা হঠাৎ ভুজালি বের করলই বা কেন? তুই তাকে কি বলেছিলি? আগে আমি তাকে বলেছিলাম, যুধিষ্ঠির বাবু, আপনার পাখিটার জন্য এত গরজ কিসের? যুধিষ্ঠির বাবু? সে আবার কে? আপনি চেনেন তাকে, বাড়িতে বাচ্চাদের পড়ান যে নতুন মাস্টারমশাই তিনি। বলিস কি? লোকটা কি সত্যিই যুধিষ্ঠির? আগে না, সত্যিকারের যুধিষ্ঠির ছিলেন ধর্মপুত্র, ইনি তিনি নন। আরে দূর গাধা, আমি বলছি আমাদের যুধিষ্ঠির কিনা। তাই বা বলি কি করে? তবে যুধিষ্ঠির বাবু খুব পান আর জর্দা খান। আমিও রাত্রির বেলায় যমদূতটার মুখ থেকে সেই জর্দার গন্ধ পেয়েছিলাম, তাই। তারপর? তারপর মাঠের মধ্যে এনে লোকটা ছোড়া রেখে দুহাতে আমার গলা টিপে শ্বাস বন্ধ করে মেরে ফেললো। ফেললো? তবে বেঁচে রইলি কি করে? কে বলল বেঁচেছিলাম? সে কখন থেকে মরে পড়ে আছি। সকালবেলা আপনার গান শুনে মরা দেহ জেগে উঠল, তাই ভাবলাম এমন যার গান তাকে একটা সাবাস জানিয়ে আসি। তাই এসে দেখি আপনি স্বয়ং। উদ্ভববাবু গানের কথায় একটু গম্ভীর হলেন, বললেন, গানের কথাটা অত বলার দরকার নেই। গবা অবাক হয়ে বলে, বলেন কি? এমন উপকারী গান আমি জন্মে শুনিনি। আপনার গান শুনতে তেমন ভালো নয় বটে, মাথা ঘোরে, গা বমি বমি করে, ভিতরটা কেমন চমকে চমকে ওঠে, কিন্তু মরা শরীরে প্রাণও ফিরে আসে। পারবে রাঘব ঘোষ এমন গান গাইতে? রাঘবের তানা নানা কেবল লোক ভোলানোর জন্য, এখনও সা লাগাতে পারল না ঠিক মতো। এ কথায় উদ্ভব খুশি হলেন, বললেন, হুম। গবা বলল, এ গান অবহেলার বস্তু নয়। কবরখানার কাছে এসে বসে গাইলে কবর খুঁড়ে অনেক মরা জ্যান্ত হয়ে উঠে আসবে। শ্মশানের কাছে বসে গাইলে অনেক মরা চিতা থেকে লাফ দিয়ে নেমে দৌড়োদৌড়ি শুরু করবে। আহ, বাজে বকিসটা তো। আমি ভাবছি কাকাতুয়াটার কথা। ওটাকে নিয়ে চারদিকে একটা ষড়যন্ত্র চলছে। খোঁজ নিয়ে বের কর যে কাকাতুয়াটা আসলে কার। পাখিটা মাঝে মাঝে টাকার কথা বলে,
মনে হয় কোনো গুপ্ত টাকার খোঁজ জানে, কিন্তু স্পষ্ট করে বলে না। আমারও তাই মনে হয়, দেখবো ক্ষণ খোঁজ নিয়ে। শেষ রাতে যখন গোটা সার্কাসের চত্বরটা ঘুমে অচেতন, তখন হঠাৎ নিঃশব্দে একটা ছায়ামূর্তি বাঘের খাঁচার আড়াল থেকে বেরিয়ে এলো। তার চেহারা বিশাল দশাসই, কিন্তু হাঁটা চলা বিড়ালের মতো ক্ষিপ্র এবং নিঃশব্দ। ছায়ামূর্তি সবচেয়ে কাছে ছোট্ট একটা তাঁবুর দরজার পর্দা তুলে ঢুকে যায়। তার হাতে খোলা রিভলভার এবং টর্চ। টর্চটা জেলে সে ঘুমন্ত লোক দুটোকে দেখে। এরা নয়। আবার ক্ষিপ্র ও নিঃশব্দ গতিতে বেরিয়ে আসে ছায়ামূর্তি, আর একটা তাঁবুতে ঢোকে। এখানে 4জন লোক ঘুমিয়ে আছে। টর্চ জেলে ছায়ামূর্তি তাদের ভালো করে দেখে নেয়। না, এরাও নয়। ছায়ামূর্তি একের পর এক তাঁবুতে হানা দেয়, কিন্তু যে লোকটাকে দেখবে বলে আশা করছে তাকে কোথাও দেখতে পায় না। শেষ তাঁবুটা একটু দূরে, খুব ছোট্ট, চারদিকে কাটা তারের বেড়া, এমনকি ফটকটায় তালা লাগানো। ছায়ামূর্তি একটু দাঁড়ায়, তারপর চারদিকে চেয়ে দেখে নিয়ে টপ করে কাটা তারের বেড়া ডিঙিয়ে যায়। রিভলভারটা বাগিয়ে ধরে লোকটা খুব সতর্কতার সঙ্গে চারদিক দেখে নেয়। তারপর খুব সাবধানে পর্দাটা ফাঁক করে টর্চ জ্বালে। অস্ফুট স্বরে বলে, আশ্চর্য, খুবই আশ্চর্য। আশ্চর্য হওয়ারই কথা। তাঁবুটার মধ্যে কিছুই নেই, এমনকি অন্যান্য তাঁবুর মতো একটা খাটিয়াও না, মানুষ তো দূরের কথা। ছায়ামূর্তি টর্চটা জেলে চারদিকে ঘুরে ঘুরে খুব ভালো করে দেখে। না, এই তাঁবুটা এখানে কেউ ব্যবহার করেনি, কিন্তু এই ফাঁকা তাঁবুটার জন্য এত সতর্কতা কেন? ছায়ামূর্তি চমকে উঠে স্থির হয়ে দাঁড়ালো। বাইরে একটা ঢিল পড়ার শব্দ হলো না? বেশ বড় একটা ঢিল। ছায়ামূর্তি খুব সতর্কতার সঙ্গে দরজার কাছে আসে এবং বাইরে উঁকি মারে। চারদিকে আজ বেশ কুয়াশা আছে, ভীষণ ঠান্ডা। শেষ রাতের একটু জ্যোৎস্নায় চারদিক খুব আবছা দেখা যায়। ছায়ামূর্তি বেরিয়ে আসার জন্য বাইরে পা দিতেই ঘটনাটা ঘটল। পিছন থেকে হঠাৎ কে যেন বজ্র কঠোর হাতে পেঁচিয়ে ধরল তার গলা, তারপর হাঁটু দিয়ে কোমর ঠেসে ধরল। ছায়ামূর্তি নিজে প্রচণ্ড শক্তিশালী লোক, গায়ের জোরে তার জুড়ি নেই, সুতরাং সে এক ঝটকায় হাতের বাঁধনটা ঝেড়ে ফেলার চেষ্টা করল, কিন্তু পারল না। যে তাকে ধরেছে সে শুধু তার চেয়ে বেশি শক্তিশালী নয়, অনেক বেশি ক্ষিপ্র। এক হাতে ছায়ামূর্তির গলাটা ধরে রেখেই অন্য হাতে রিভলভার ধরা হাতের ওপর একটা ক্যারাটে চপ বসালো। রিভলভারটা ছিটকে গেল হাত থেকে। ছায়ামূর্তি যন্ত্রণায় উফ বলে আবার লোকটাকে ঝেড়ে ফেলার চেষ্টা করতে লাগলো, কিন্তু জোঁকের চেয়েও ছিনে লোকটার হাত আরও বজ্র বাঁধনে চেপে ধরল তাকে। ছায়ামূর্তি জ্ঞান হারিয়ে ফেলে। সামন্তমশাইয়ের তাঁবুতে কুন্দকুসুম চোখ মেলে চাইলেন। তার জ্ঞান ফিরেছে। জ্ঞান বয়সে এর আগে আর কখনো কোনো অবস্থাতেই তিনি জ্ঞান হারাননি। অজ্ঞান হওয়ার অভিজ্ঞতা তার জীবনে এই প্রথম। কারো সঙ্গে গায়ের জোরে হেরে যাওয়াও এই প্রথম। প্রবল শীতের মধ্যে একটা লোক তার মুখে অনবরত জলের ঝাপটা দিচ্ছিল। কুন্দকুসুম জলদ গম্ভীর স্বরে তাকে বললেন, আর না। তারপর উঠে বসলেন। লোকটা বিনীতভাবে একটা গামছা এগিয়ে দিল। তিনি মুখ মুছতে মুছতে দেখলেন সামনেই একটা ফোল্ডিং চেয়ারে সামন্তমশাই উদ্বিগ্ন মুখে বসে আছে। চোখে চোখ পড়তেই বলে, এখন একটু ভালো বোধ করছেন তো? কুন্দকুসুম নিজের গলায় হাত বোলালেন। ব্যথা, কোমরেও যেন কুমির কামড়ে ধরে আছে। কবজিটাও বেশ কাবু, ঝিনঝিন করছে, কিন্তু সেই বলবান লোকটার রাক্ষসে আলিঙ্গনে তার এতক্ষণে মরে লাশ হয়ে যাওয়ারই কথা। বেঁচে যে আছেন সেই ঠের। জলদ গম্ভীর গলাতে বললেন, বেশ ভালো বোধ করছি। এই যাত্রায় মরছি না। মরলে আপনার পোষা হারকিউলিস্টের ফাঁসি হতো। সামন্তমশাই শশব্যস্তে বলে,
আগে একটু দুধ খান, গায়ে বল হোক, তারপর সব কথা। তার ইশারায় মুহূর্তের মধ্যে একটা আধসেরি গ্লাস ভর্তি ঈষদুষ্ণ দুধ এসে গেল। কুন্দকুসুম দুধটা চুমুক দিয়ে বলেন, বাহ, বেশ দুধ। তা এ নিশ্চয়ই গরু মোষের দুধ নয়? কেন বলুন তো? আপনার হারকিউলিসটির গায়ে যা জোর, তাতে মনে হয় সে হাতির দুধ খায়, কিংবা বাঘের। আপনার সার্কাসে বাঘ আর হাতির তো অভাব নেই। সামন্ত বিনীতভাবে হাসে, তবে তার চাউনিতে উদ্বেগটা স্পষ্টই বোঝা যায়। কুন্দকুসুমের এই দুধটুকুর দরকার ছিল। চোঁ করে খেয়ে গ্লাস নামিয়ে রেখে বললেন, বিনা নোটিসে কাল রাতে আপনাদের তাঁবুতে হানা দেওয়া আমার উচিত হয়নি, এটা মানছি। আমার সার্চ ওয়ারেন্টও ছিল না। সামন্ত মশাই গলা খাকারি দিয়ে বলে, আগে একটা নোটিশ দিয়ে এলে এই বিপদে পড়তেন না। অন্ধকারে আপনাকে চিনতে না পেরে চোর ছাচর ভেবে আমাদের ওয়েট লিফটার ছেলেটা ওই কাণ্ড করে ফেলেছে। কুন্দকুসুম একটা শ্বাস ফেলে বললেন, ওর দোষ নেই। আমার আচরণটা চোরের মতোই হয়েছিল। আপনার পাহারাদাররা আমাকে ধরতে পারেনি, কিন্তু এই ছোকরা, কি নাম ছোকরার? আগে ভবদোষ, খুব ভালো ছেলে, ধার্মিক। মাঝরাতে উঠে নাম ধ্যান করে, কাল রাতেও তাই করছিল। হ্যাঁ, ভবতোষ। তা এই ভবতোষ তো দিব্যি ক্যারাটেও জানে। যা একখানা ঝেড়েছিল আমার কবজিতে। ভালো কথা, পিস্তলটা আছে তো? সামন্ত মাথা নেড়ে বলে, আছে, চিন্তা করবেন না। কুন্দকুসুম বলেন, আপনি নিশ্চয় ভাবছেন আমার এই আচরণের অর্থ কি। বলতে বাধা নেই, সেদিন সেই সাপের খেলা দেখে আমি খুব অবাক হয়েছি। কোনো মানুষের অত অ্যাজিলিটি থাকতে পারে তা জানতাম না, কিন্তু মনে হয়েছিল মাস্টার লক্ষিন্দরের আসল নাম মাস্টার লক্ষিন্দর নয়। মুখোশের আড়ালে লোকটিকে সেটা জানাই ছিল আমার উদ্দেশ্য। সামন্ত চোখে উদ্বেগটা বাড়ল। বলল, আগে সে আর বেশি কথা কি, হুকুম করলেই তাকে সামনে হাজির করতাম, খামোকা এত কষ্ট করতে গেলেন। কুন্দকুসুমের আচরণটা যে অদ্ভুত ঠেকছে লোকের চোখে তা তিনি জানেন, কিন্তু তার জন্য লজ্জা পেলেন না। লজ্জা পাবার অভ্যেস তার নেই। তিনি গম্ভীর হয়ে বললেন, পুলিশের কাজ একটু অন্যরকম হয়। সবসময় সোজা পথে চললে আমাদের চলে না। ঠিক আছে, লক্ষিন্দরকে একবার ডাকুন। আবার সামন্তর ইঙ্গিতে একজন বেরিয়ে যায়। মিনিট খানেকের মধ্যেই বেশ ছমছমে চেহারার এক ছোকরা তাঁবুতে ঢুকে কুন্দকুসুমকে নমস্কার করে দাঁড়ায়। কুন্দকুসুম চোখ দিয়ে লোকটাকে মেপে নিচ্ছিলেন। আর একদিকের লোকটা অবিকল লক্ষিন্দরের মাপসই বটে, সন্দেহ নেই, কিন্তু কুন্দকুসুমের চোখে ফাঁকি দেওয়া মুশকিল। বাঁ হাতের কোড়ে আঙুলটা আসল লক্ষিন্দরের একটু বেশি মাত্রায় ছোট ছিল। তিনি একটু বিস্ময়ের গলায় বললেন, এই কি সেই? আগে দলছুট হয়ে গিয়েছিল, ওর ঠাকুরমার খুব অসুখ, তাকে দেখতে দেশের বাড়িতে যাওয়ায় এখানে প্রথমে খেলা দেখাতে পারিনি, সদ্য ফিরেছে হুম। বলে কুন্দকুসুম ছেলেটার দিকে চেয়ে বলেন, তোমার নাম কি? লক্ষিন্দর, লক্ষিন্দর কর্মকার। আচ্ছা, তুমি এখন যেতে পারো। কুন্দকুসুম যে সন্তুষ্ট হয়নি তা টের পেল সামন্ত। মুখে উদ্বেগটা বাড়ল। বলল, লুচি ভাজা হচ্ছে, একটু বসে যান দারোগা বাবু। না, কাজ আছে। বলে কুন্দকুসুম উঠলেন। বাড়িতে ফিরে সেদিন কুন্দকুসুম তার দুই ছেলে আন্দামান আর নিকোবরকে খুব পেটালেন, পড়ার টেবিলে বসে কাটাকুটি খেলছিল বলে। আসলে সেটা কারণ নয়। খুব রেগে গেলে কুন্দকুসুমের রাগ পড়ে একবার কাউকে ধরে বেধড়ক পেটালে। বাসায় এসে তিনি আর কাঠিকে ডেকে পাঠালেন। সুরঙ্গে চেহারার ধূর্ত লোকটা এসে দাঁড়ালে জিজ্ঞেস করলেন, তোর খবর ঠিক তো? আগে একদম পাকা। সামন্ত কিন্তু অন্য এক ছোকরাকে দেখালো। সামন্ত খুনিটাকে আড়াল করছে। আচ্ছা যা, চোখ কান খোলা রাখিস। যুধিষ্ঠির রায় সকালবেলায় যথারীতি পড়াতে এসেছেন। নিপাট ভালো মানুষ।
সাদা ধুতি আর সাদা শার্ট পরেন, অল্প বয়সী। চোখে মুখে লেখাপড়া এবং বুদ্ধির ছাপ আছে, তবে দোষের মধ্যে জর্দা দেওয়া পান খান। উদ্ভববাবু তকে তকে ছিলেন। কাছারি ঘরে মক্কেলদের ভিড় ছিল খুবই, তবু এক ফাঁকে এসে ছেলেদের পড়ার ঘরে হানা দিলেন। উদ্ভববাবু কোনো রকম নেশা পছন্দ করেন না, তিনি নিজে সুপুরিটা পর্যন্ত খান না। বাচ্চাদের পড়ার ঘর জর্দার গন্ধে ম ম করছে, তিনি একটু নাক কোচকালেন। গন্ধটা খারাপ নয়, বরং বেশ ভালো দামি আতরের গন্ধই। কিন্তু বাচ্চাদের শিক্ষকরা যদি নেশা টেশা করেন, তাহলে শিশু মস্তিষ্কে তার প্রভাব পড়তে পারে। উদ্ভববাবু গলা খাকারি দিলেন। যুধিষ্ঠির খুব নির্বিষ্ট মনে রামুকে অঙ্ক করাচ্ছিলেন। শব্দ শুনে শশ ব্যস্তে উঠে দাঁড়ালেন, বললেন, কিছু বলবেন? উদ্ভববাবু ছেলেবেলা থেকেই শিক্ষকদের সম্মান করতে শিখেছেন। তার মতে দেশের সবচেয়ে শ্রদ্ধেয় মানুষ হলেন শিক্ষকরা। রাষ্ট্রের উচিত প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির চেয়ে শিক্ষকদের বেশি সম্মান দেওয়া, নইলে শিক্ষকদের ওপর ছাত্রদের শ্রদ্ধা আসে না, আর শ্রদ্ধা ছাড়া জ্ঞান আসবে কি করে? উদ্ভববাবু খুব বিনীতভাবে হাত জোর করে যুধিষ্ঠিরকে বললেন, আগে কথা সামান্যই, আপনার ব্যস্ত হওয়ার কিছু নেই, বসুন। যুধিষ্ঠির বসলেন, কিন্তু উদ্ভববাবু কথাটা কিভাবে শুরু করবেন তা বুঝতে পারছিলেন না। তিনি উকিল মানুষ, পাজি বদমাস খুনে দেখে দেখে চোখ পেকে গেছে। সেই অভিজ্ঞ চোখে যুধিষ্ঠিরের মধ্যে কোনো খুনির লক্ষণ দেখলেন না। উদ্ভববাবু আমতা আমতা করে বললেন, ইয়ে, আপনার পান খাওয়ার অভ্যেস আছে দেখছি। আগে পান খেলে আমার কনসেন্ট্রেশনটা ভালো হয়। তা ভালোই। বলছিলাম কি, আপনি কি রাত্রিবেলায় পান জর্দা খান? যুধিষ্ঠির একটু অবাক হয়ে বলেন, আজ্ঞে না, সারাদিনে এই সকালবেলায় একটা, ব্যাস। উদ্ভব মাথা চুলকে বললেন, গবাটা যে কি সব আবোল তাবোল বকে তা ঠিক নেই। গবাকে? ওই একটা পাগল আছে, এ বাড়িতেই থাকে। যুধিষ্ঠির মাথা নেড়ে বলেন, গবা পাগলা? ওহো, তার কথা সব শুনেছি। লোকে বলে লোকটা নাকি ছদ্মবেশী বৈজ্ঞানিক, তার সঙ্গে একবার দেখা করার খুব ইচ্ছে আছে। উদ্ভববাবু দুম করে জিজ্ঞেস করলেন, আমাদের বাড়িতে একটা কাকাতুয়া আছে, তাকে আপনি জানেন? যুধিষ্ঠির আরও একটু অবাক হয়ে বললেন, জানি বই কি, রামর মুখে শুনেছিলাম আপনাদের কাকাতুয়াটা নাকি গুপ্তধনের কথা বলে। উদ্ভববাবু একটু রাগত চোখে রামর দিকে তাকিয়ে নিলেন, তারপর যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, কাল রাতে আপনার ভালো ঘুম হয়েছিল তো? উদ্ভববাবু ছেলেমেয়েরাও পড়া ভুলে বাবার দিকে চেয়েছিল। এবার তারা নিজেদের মধ্যে তাকাতাকি করতে লাগলো। যুধিষ্ঠিরও খুব অস্বস্তি বোধ করছেন। পান, কাকাতুয়া, ঘুম এবং অসংলগ্ন কথাবার্তা শুনে তারা সবাই অবাক। উদ্ভববাবু বুঝতে পারছেন, আদালতে দাঁড়িয়ে যত ভালো সওয়ালই করুন না কেন, আজ ছেলে মেয়েদের সামনে তাদের মাস্টারমশাইয়ের সঙ্গে সওয়াল জবাব করতে গিয়ে তিনি নিতান্ত আহাম্মক বা পাগল বলে প্রমাণ হচ্ছেন। যুধিষ্ঠির অবাক হলেও কথায় তা প্রকাশ করলেন না, বিনীতভাবেই বললেন, আগে আমার বরাবরই ভালো ঘুম হয়, কাল রাতেও মরার মতো ঘুমিয়েছি। বেশ বেশ। বলে উদ্ভববাবু তাড়াতাড়ি সরে পড়লেন। গবাটাকে হাতের কাছে পেলে মাথায় কষে একটা গাঁটটা লাগাতেন, কিন্তু গবা হাতের কাছে ছিল না। সকালবেলায় সার্কাসের খেলোয়াড়রা ট্রেনারের নির্দেশে কসরত করছিল। আসল যেসব খেলা তারা দেখায় তার চেয়েও এই কসরত বেশি কঠিন। কসরতের সময় ট্র্যাপিসের জন্য নিচে জাল টাঙানো হয়েছে। জালের ওপর অনেক উঁচুতে শূন্যে ট্র্যাপিস শিল্পীরা দোল খাচ্ছে। জালের নিচে চলছে সাইকেল, বিম ব্যালেন্স ইত্যাদি। একধারে শক্ত করে দুটো খুঁটিতে বাঁধা তারের ওপর চলছে শীর্ষাসন। এক চাকার সাইকেলে একজনকে কাঁধে নিয়ে আর একজন এপার ওপার হচ্ছে আগু পিছু করে। জোকাররা
নানা রকম ডিগবাজির ভেলকি লাগাচ্ছে এলেনার অন্য ধারে। দামি সিটের একটা চেয়ারে বিমর্ষ মুখে বসে দেখছে সামন্ত। পুলিশ পিছনে লেগেছে। এখানকার ড্যাড়া ডান্ডা শিগগিরই তুলতে হবে, কিন্তু তুললেই যে রেহাই মিলবে এমন নয়। কাশিমের চরে হরিহর পাড়ুই খুন হওয়ার পর কিছুদিন পুলিশের জ্বালায় প্রাণ ওষ্ঠাগত হয়েছিল। গোবিন্দকে ধরে নিয়ে যাওয়ার পর ঝামেলা মিটেছিল বটে, কিন্তু গোবিন্দর শোকে সামন্তর আহার নিদ্রা ঘুচে গিয়েছিল। গোবিন্দ ফিরেছে, সেই সঙ্গে ঝামেলাও। মেরে ফেললেও অবশ্য সার্কাসের কেউই পুলিশের কাছে স্বীকার করবে না যে গোবিন্দ এখানে লুকিয়ে আছে, কিন্তু তাতে আর কতটুকু কি লাভ হবে? ভেবে ভেবে সামন্তর মাথা গরম, মন উচাটন। একটা উটকো লোক হঠাৎ তাঁবুতে ঢুকে পড়ায় একটা শোরগোল পড়ে গেল। সামন্ত চোখ তুলে দেখে একটা পাগল, গায়ে আলপাকার কোট, গালে দাড়ি, ময়লা পাতলুন, লম্বা লম্বা চুলে চট পড়েছে। বেটে জোকার বক্রেশ্বর রেড়ে করে তেড়ে গেল তার দিকে। লোকটা বক্রেশ্বরকে লক্ষ্যই করল না, চারদিকে চেয়ে তাচ্ছিল্যের গলায় বলল, ছ, এইসব খেলা দেখিয়ে লোক ঠকাও নাকি তোমরা? বক্রেশ্বর যখন খেলা দেখায় তখন তার হাতে একটা চুষি কাঠি থাকে, সেইটেই সে লাঠির মতো ব্যবহার করে। এখনও সেইটে বাগিয়ে ধরে বলল, দেব নাকি কয়েক ঘা? লোকটা বক্রেশ্বরকে ভালো করে দেখার জন্য কোটের পকেট থেকে একটা দূরবীন বের করে চোখে লাগালো। ভালো করে দেখে নিয়ে বলে, তোমার চেয়েও ঢের বেটে লোক দেখেছি, অত কায়দা দেখিও না। বক্রেশ্বর বুক ফুলিয়ে বলে, আমি ভারতবর্ষের সবচেয়ে বেটে মানুষ, নইলে আমাকে ঠাকুর করতে তোমার দূরবীন লাগলো কেন হে? লোকটা হেসে বলে, ऐसा বেটে মানুষও আছে যাকে দেখতে মাইক্রোস্কোপ লাগে। যাও যাও, মেলা বকো না। বক্রেশ্বর চুষিকাঠিটা তুলে মারতে গেল, কিন্তু হঠাৎ কি ভেবে থমকে গিয়ে খানিকক্ষণ লোকটার দিকে চেয়ে থেকে বলে, আরে চেনা চেনা লাগছে যে, আমাকে সবাই চেনে, আমি হচ্ছি গবা পাগলা। সাজা পাগল না হওয়া পাগল? আসল পাগল হে, আসল পাগল। বেশি বকো না, তোমার চেয়ে ঢের বেশি পাগল লোক আমি দেখেছি। দেখেছ? সত্যি? সেই সব পাগলকে দেখলেই বোঝা যায় এই হচ্ছে খাঁটি পাগল, তাকে বলতে হয় না আমি অমুক পাগলা। গবা মুখ বিকৃত করে বলল, এমন পাগলামি দেখাতে পারি যা দেখলে তোমার পিণ্ডি চটকে যাবে, কিন্তু এখন কাজে আসা, পাগলামির সময় নেই। সামন্তমশাইকে দুটো কাজের কথা জিজ্ঞেস করে যাব, তিনি কোথায়? বক্রেশ্বর চোখ পিটপিট করে লোকটাকে দেখে হঠাৎ ফিক করে হেসে বলল, বলি ও ভাই পাগলা গবা, আর কতকাল পাগলা রবা? গোল ছেড়ে কও আসল কথা, পা নেই তার পায়ে ব্যথা। লোকটা মুখ বেঁকিয়ে বলে, ভূতের যদি সর্দি সারে, রাবণ যদি রামকে মারে, ঈশ্বর যদি বক্র, তবে গবা পাগলা কেন হবে? বক্রেশ্বর আর গবার এই তকরাতে কেউ মনোযোগ দিচ্ছিল না, যে যার কাজে ব্যস্ত। বক্রেশ্বর চোখ পিটপিট করে আবার ফিক করে হেসে বলল, চাঁদ বদনখানা গোফদারিতে বড়ই ঢাকা, তবু চেনা চেনা ঠেকছে হে, গলার স্বরটা লুকোতে পারোনি। তা চেনা যখন দিতে চাও না, আমারই বা কি এমন দায় ঠেকেছে চিনবার? ওই হোতা সামন্তমশাই বসে আছেন, চলে যাও সিধে। হাত তুলে বক্রেশ্বর সামন্তকে দেখিয়ে দেয়। গবা গিয়ে সামন্ত পাশের চেয়ারে বেশ জুত করে বসে বলে, এবার ঠান্ডাটা পড়েছে মশাই। সামন্ত লোকটাকে বিরক্তির চোখে দেখে বলে, কি চাই? গবা একটু অপমান বোধ করে বলে, ভালো লোকেদের একটা দোষ কি জানেন? তারা পাগল ছাগলকে পাত্তা দিতে চায় না। তারা ভাবে পাগলগুলো সত্যিই পাগল। তা পাগলগুলো কি আর পাগল নয়? তারা তো পাগলই, কিন্তু ভালো লোকগুলো এমন পাগল না মশাই, কি বলবো আপনাকে। পাগলগুলো যদি ভালো লোক হতো তাহলে দেখতে পেত
আসলে ভালো লোকগুলোই এমন পাগল যে পাগলকেই কেবল পাগল ভাবে। সামন্ত গম্ভীর হয়ে বলল, বুঝলাম, কিন্তু কথাটা কি? কথা কি একটা, কথা অনেক। সংক্ষেপে বলে ফেলো। বলছিলাম কি, এসব কি খেলা নাকি? বিষ্টপুরের ওরিয়েন্ট সার্কাস কি দেখাচ্ছে জানেন? কি দেখাচ্ছে? ট্রাফিস ফাফিস নেই, স্রেফ শূন্যে কিছু লোক উড়ে বেড়াচ্ছে। আপনি তারের খেলা দেখাচ্ছেন, তারা দেখাচ্ছে বেতারের খেলা। এ খুঁটো থেকে ও খুঁটো কেবল একটা বাতাসের দড়ি টাঙানো, তারই ওপর দিয়ে লোক সাইকেল চালাচ্ছে, হেটমুন্ড হয়ে কসরত করছে। তাছাড়া আপনি বিজ্ঞাপন দিয়েছেন আপনাদের বামনবীর মাত্র 2.5 ফুট লম্বা, আর ওরা কি দিয়েছে জানেন? ওরা বিজ্ঞাপন দিয়েছে আমাদের বামনবীর মাত্র 3 ফুট বেটে। তাই নাকি? আলবাত তাই। লম্বাই যদি হবে তবে আর বেটে বলবেন কি করে? বলতে হলে এরকমই বলতে হয়, আমাদের বামনবীর 3 ফুট বেটে বা 4 ফুট বেটে বা 5 ফুট বেটে বা 6 ফুট বেটে বা। থাক থাক, আর বলতে হবে না। বুঝেছেন তো? বুঝেছি। কি বুঝলেন? বুঝলাম তুমি খাঁটি পাগল। গবা মাথা নেড়ে বলে, ভালো মানুষদের তো ওই একটাই দোষ, তারা পাগলকে ভাবে পাগল। পাগলরা যে সত্যি পাগল তা কি পাগলরা জানে না? আর তারা যে পাগল সেইটে বোঝানোর জন্য কোনো পাগল কি পাগল ছাড়া অন্য কোনো পাগলের কাছে যায় বলুন? সামন্ত জ্বালাতন হয়ে বলে, তাও বুঝলাম, কিন্তু বাপু হে, আজ আমার মনটা ভালো নেই। মন ভালো করার ওষুধ আমি জানি। বটে, কি ওষুধ? একদম পাগল হয়ে যান। ভালো মানুষরা যদি পাগল না হয় তাহলে পাগলেরা যে পাগল তা বুঝবে কি করে? আর একবার যদি পাগল হয়ে পাগলামির মজা টের পায় তবে কি আর মন খারাপ থাকে? ওহ! বলে সামন্ত নিজের মাথা চেপে ধরে। গবা বলল, এই কথাটাই বলতে আসা মশাই, তবে যাওয়ার আগে 2-4টে আজে বাজে কথাও বলে যায়। কথাটা হলো, গোবিন্দ মাস্টার খড়ের গাদায় পৌঁছেছে, রাত্রে স্পাই আসবে। রামু নামে একটা ছেলে আসতে পারে, খেয়াল রাখবেন। বলে গবা উঠে পড়ল। সামন্ত মুখ তুলে হাঁ করে চেয়ে থাকে। গবা এরেনাটা পার হওয়ার সময় তাচ্ছিল্যের মুখভঙ্গি করে খেলোয়াড়দের কসরত দেখে বক্রেশ্বরের দিকে চেয়ে বলে, 2.5 ফুট লম্বা। লম্বাই যদি হলে তবে বেটে বলে অত বড়াই কেন? বক্রেশ্বর চোখ পিট পিট করে বলে, তুমিও যেমন পাগল আমিও তেমনি লম্বা। গবা আর কথা বাড়ায় না, বেরিয়ে সোজা হাঁটতে থাকে। রবিবার বলে আজ একটু বেলায় বাজার করে হরিহরবাবু আর গদাধরবাবু ফিরছিলেন। গবার সঙ্গে রাস্তায় দেখা। গদাধরবাবু গদ গদ হয়ে বললেন, এই যে বৈজ্ঞানিক গবা, তোমার সারানো ঘড়িটা অদ্ভুত চলছে হে, একেবারে ঘন্টায় মিনিটে সেকেন্ডে। হরিহরবাবু সঙ্গে সঙ্গে বললেন, তবে উল্টো দিকে। গদাধরবাবু বিরক্ত হয়ে বললেন, দেখুন হরিহরবাবু। হরিহরবাবুও সঙ্গে সঙ্গে বললেন, কি বলবেন তা জানি গদাধরবাবু, তবে বলে লাভ নেই, গবা বিজ্ঞানের বও জানে না। ও গবা, বলো তো কাইনেটিক এনার্জি কাকে বলে? গবা একটা প্রকাণ্ড হাই তুলে বলে, আপনি তো বলেই দিলেন। তার মানে? কাইনেটিক এনার্জিকেই কাইনেটিক এনার্জি বলে, খুব সোজা। হরিহরবাবু এক গাল হেসে বলেন, দেখলেন তো গদাধরবাবু, গবা কাইনেটিক এনার্জি কাকে বলে জানে না। গদাধরবাবু উত্তেজিত হয়ে বললেন, কে বলল জানে না? এই তো বলল, শুনলেন না? কাইনেটিক এনার্জিকেই কাইনেটিক এনার্জি বলে। দুজনের মধ্যে আবার একটা ঝগড়া পাকিয়ে উঠল, কিন্তু গবার সময় নেই। সে দ্রুত পায়ে চলেছে শহরের আর এক প্রান্তে, একটা খড়ের গাদায়। পাখিদের মুশকিল হলো তারা পুরনো কথা বেশি দিন মনে রাখতে পারে না।
মস্তিষ্কের ততখানি ক্ষমতা তাদের নেই, স্মৃতিশক্তিও নেই। কিছুদিনের মধ্যেই তারা পুরনো বুলি ভুলে নতুন বুলি শিখতে শুরু করে। আজ সকালে রামুর ঘুম ভেঙেছে পাখিটার ডাকে। কাক ভোরে পাখিটা হঠাৎ বিকট স্বরে ডাকতে শুরু করে। রামু ওঠো, রামু ওঠো, রামু ওঠো, মুখ ধুয়ে নাও, পড়তে বসো। রামু তো অবাক। সে ধরে নিয়েছিল পাখিটা নতুন বুলি কিছুতেই শিখবে না, তাই নিশ্চিন্ত ছিল। একটা পাখি তার ওপর খবরদারি করবে, এটা কি সহ্য হয়? কিন্তু আজ সকালে এই অদ্ভুত কাণ্ড দেখে সে হতবাক। পাখিটা যে শুধু ডাকছে তা নয়, বেশ রাগের গলায় ধমকাচ্ছে, যেমনটা তার বাবা উদ্ভববাবু করে থাকেন হুবহু সেই স্বর। ডাকছেও পাশে বাবার ঘর থেকেই। পাখির দাঁড়টা আজকাল উদ্ভববাবুর ঘরেই ঝোলানো থাকে। শীতের পরে এখনও চারদিক বেশ অন্ধকার, তার উপর হাড় কাঁপানো ঠান্ডা। এই শীতে লেপের ওম থেকে বেরোবার সময় মনে হয় কেউ বুঝি গা থেকে চামড়াটা টেনে ছিঁড়ে নিচ্ছে। রামু হয়তো পাখির ডাককে উপেক্ষা করে আরও কিছুক্ষণ শুয়ে থাকত, কিন্তু পাখিটার বিকট চেঁচামেচিতে উদ্ভববাবুরও ঘুম ভেঙেছে। তিনিও উঠে গম্ভীর গলায় হাঁক দিলেন, এই রেমো, ওঠ। রামু মনে মনে রাগ চেপে রেখে ওঠে এবং শীতে হিহি করে কাঁপতে কাঁপতে গিয়ে ঘুঁটে ছাই দিয়ে দাঁত মেজে পাথুরে ঠান্ডা জলে মুখ ধুয়ে নেয়। তারপর ঠাকুর ঘরে গিয়ে প্রণাম করার নিয়ম। একটা খদ্দরের চাদর মুড়ি দিয়ে সে যখন পড়ার ঘরে এলো, তখন উদ্ভববাবু প্রাতঃভ্রমণে বেরিয়ে গেছেন। রামু বাবার ঘরে ঢুকে কটমট করে পাখিটার দিকে তাকিয়ে বলে, তুই ভেবেছিসটা কি শুনি? পাখিটা দ্বারের একদিকে সরে গিয়ে জড়ো সড়ো হয়ে বসে বলে, বিশু, আমাকে মেরো না বিশু, আমি বুড়ো মানুষ, মরার সময় সব মোহর তোমাকে দিয়ে যাব। রামুর আগে দাঁত কিরমির করে বলে, আমার মোহরের দরকার নেই, তুই চেঁচানি বন্ধ করবি কিনা বল। পাখিটা হঠাৎ ডানা ঝাপটে পায়ের শিকলের শব্দ করে ঠিক উদ্ভববাবুর মতো করে কাশে। তারপর গম্ভীর গলায় বলে, পড়তে বসো, পড়তে বসো, সময় নষ্ট করো না। পাখিটা পুরনো বুলি সব ভুলে যায়নি এখনো, নতুন বুলিও শিখেছে। তবে আর কয়েকদিনের মধ্যেই পাখিটা নতুন বুলি বলতে থাকবে ক্রমাগত। রামুর তখন ভারী বিপদ হবে। সুতরাং পাখিটাকে না ভাগানো পর্যন্ত রামুর শান্তি নেই। কাকাতুয়া যে নিরীহ প্রাণী নয় তা রামু বুঝল শিকলটা খুলতে গিয়ে। যেই না দাঁড়ে হাত দিয়েছে অমনি পাখিটা খচ করে ঠুকরে দিল তার হাতে। ডান হাতের বুড়ো আঙুলের পিছন দিকটা কেটে গেল একটু। কাটাকাটিকে অবশ্য রামু ভয় পায় না। প্রতিদিনই তার হাত কাটছে, মাথা ফাটছে, পা মচকাচ্ছে, ওসব গা সওয়া। সে বাইরে গিয়ে একটু দুব্বো ঘাস তুলে হাতে ডোলে নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দেয়। যারা লেখাপড়ায় ভালো হয় না তারা হয়তোবা খেলাধুলো, গান বাজনা, ছবি আঁকা বা অন্য কোনো দিকে ভালো হয়। রামুর ভাই বোনেরা লেখাপড়ায় সবাই ভালো। বোনেরা ভালো গায়, বড়দা দারুণ তবলা বাজায়, ছোটদা দুর্দান্ত স্পোর্টসম্যান। রামু কোনোটাতেই ভালো নয়, ক্লাসে টেনে টুনে পাশ করে যায়। বার্ষিক স্পোর্টসে বড় জোর হাই জাম্প বা দৌড়ে একটা বা দুটো থার্ড প্রাইজ পায়। গান জানে না, ছবি আঁকতে পারে না, কিন্তু শরীরে সেই অদ্ভুত কাতুকুতুটা জ্বালায় সে সাংঘাতিক সাংঘাতিক সব দুষ্টুমি করে বেড়ায়। দুষ্টু ছেলেরা সাধারণত মায়ের আদর একটু বেশিই পায়, কিন্তু রামুর কপালটা সেদিক দিয়েও খারাপ। 6 ভাই বোনের মধ্যে তার আদরই বাড়িতে সবচেয়ে কম। আসল কথা হচ্ছে তার দিকে কারো তেমন নজর নেই। রামু বলে একটা ছেলে এ বাড়িতে থাকে মাত্র। যেমন নয়ন কাজল থাকে, যেমন মাঝে মাঝে গবা পাগলা থাকে। রামু সন্দেহ হয় সে নিরুদ্দেশ হলে এ বাড়ির লোকে ঘটনাটা লক্ষ্য করবে কিনা। বাইরের সিঁড়িতে বসে রামু আজ সকালে এই সব ভাবছিল। তার জীবনে শান্তি নেই। রোদ উঠল,
দাদা দিদিরা পড়ার ঘরে পড়তে বসলো, আর যুধিষ্ঠির মাস্টারমশাইও দেখা দিলেন। যুধিষ্ঠির বাবুকে রামুর বড় ভালো লাগে। ভারী অমায়িক মানুষ, কথায় কথায় মারধর নেই, ধমক ধামক নেই, মিষ্টি হেসে নরম সুরে বোঝান, না পারলে রাগ করেন না। আজও রামুকে জিজ্ঞেস করলেন, মুখখানা ভার দেখছি যে, বকুনি খেয়েছো নাকি? আজ কিছু ভালো লাগছে না মাস্টারমশাই। সকালবেলায় কিছু ভালো না লাগলে সারা দিনটাই খারাপ যায়। সকালটাই তো মানুষের সবচেয়ে সুন্দর সময়। যুধিষ্ঠিরবাবুর পরনে ধপধপে ধুতি, গরম কাপড়ের নস্যি রঙের পাঞ্জাবির ওপর শাল, তার চেহারাখানাও বেশ লম্বা চওড়া, বয়স বেশি নয়, চোখের দৃষ্টি সব পরিষ্কার আর তীক্ষ্ণ, অগাধ জ্ঞান। রামু শুনেছে যুধিষ্ঠিরবাবু খুব বড়লোকের ছেলে, বাবার সঙ্গে রাগারাগি করে বেরিয়ে এসেছেন, নইলে তার যা অবস্থা তাতে রোজগার না করলেও চলে। রামু গম্ভীর হয়ে বলে, আজ যদি না পড়ি তাহলে কি আপনি রাগ করবেন? না না, রোজ কি পড়তে ভালো লাগে? কিন্তু বাবা তো বকবে। না, তাও বকবেন না। চলো, তোমার দাদা আর দিদিদের পড়া দিয়ে তোমার সঙ্গে বসে আমি কাটাকুটি খেলবো। সত্যি খেলবেন? কেন খেলবো না, চলো। বাস্তবিকই যুধিষ্ঠির মাস্টারমশাই আর সকলকে শক্ত শক্ত টাস্ক করতে দিয়ে একটা রাফ খাতা খুলে রামুর সঙ্গে কাটাকুটি খেলতে লাগলেন। কিন্তু কাটাকুটিও উনি এত ভালো খেলেন যে রামু বারবার হেরে যেতে লাগলো। যুধিষ্ঠিরবাবু হঠাৎ জিজ্ঞেস করেন, তোমার হাত কাটলো কি করে? আমাদের পাখিটা কামড়ে দিয়েছে। সেই কাকাতুয়াটা? হ্যাঁ। তুমি কি করেছিলে? ছেড়ে দিচ্ছিলাম। পাখিটাকে? হ্যাঁ, আমাকে বড্ড জ্বালাতন করে। যুধিষ্ঠিরবাবু একটু চমকে উঠে বলেন, ছেড়ে দিয়েছ? না, শিকলটা খুলতে পারিনি। এরপর আর কোনো কথা হলো না বটে, কিন্তু যুধিষ্ঠিরবাবু বারবার কাটাকুটি খেলায় হেরে যেতে লাগলেন। মাস্টারমশাইয়ের সঙ্গে কাটাকুটি খেলার ঘটনা এবং পাখিটাকে ছেড়ে দেওয়ার চেষ্টার কথা রামুর দাদা আর দিদিরা বাড়িতে বলে দিল। উদ্ভববাবু কাছারিতে যাওয়ার আগে রামুকে নিজের ঘরে ডাকিয়ে আনলেন। গম্ভীর হয়ে বললেন, পাখিটা তোর সঙ্গে কোনো শত্রুতা করেছে? রামু ভয় কাট, গলা দিয়ে স্বর বেরোলো না। উদ্ভববাবু তার বেতের ছড়িটা দিয়ে সপাত করে একটা ঘা মেরে বললেন, দুনিয়ার সবাইকে শত্রু মনে করতে কে তোমাকে শেখালো? রামু যন্ত্রণায় ছটপট করে বাঁ হাতের কবজি চেপে ধরল। বেতটা লেগেছিল সেখানেই। বলো। আবার সপাত। এবার লাগলো কোমরে। রামু বেঁকে গিয়ে বলল, পাখিটা আমাকে ধমকাচ্ছিল। বটে, পাখির ধমকে তোমার এমন অপমান হয়েছে যে শিকলি কেটে তাকে উড়িয়ে দিতে হবে। আবার সপাং। এবার পিঠের চামড়াই বুঝি কেটে গেল রামুর। সে একটা চিৎকার করতে গিয়েও দাঁত চেপে রইল। বাবার সামনে কান্না বারণ, তবে সে চাপা কান্নায় থরথর করে কাঁপছিল, রাগেও। উদ্ভববাবু গম্ভীর হয়ে বলেন, পাখিটা আমার প্রতিনিধি হয়ে তোমাকে শাসন করবে, কথাটা মনে রেখো। যদি কখনো ফের এরকম কিছু করো তবে বাড়ি থেকে তাড়িয়ে দেব। আর শুনলাম পড়ার মাস্টারমশাইয়ের সঙ্গে কাটাকুটি খেলছিলে আজ, সত্যি? মাস্টারমশাই নিজেই তো খেললেন। সেক্ষেত্রে আমার বলার কিছু নেই, কিন্তু মাস্টারমশাইরা কোন ধরনের ছাত্রের সঙ্গে কাটাকুটি খেলেন তা জানো? যাদের কিছু হবে না বলে ওরা নিশ্চিত হয়ে যান। তোমারও কিছু হবে না, এখন যাও। চোখ মুছতে মুছতে রামু বাবার ঘর থেকে বেরিয়ে এলো। উদ্ভববাবুর করা হুকুম আছে, কোনো ছেলেকে তিনি যেদিন শাসন করবেন সেদিন সেই ছেলের খাওয়াও বারণ, তাতে নাকি ফল ভালো হয়। সুতরাং রামুকে আজ খালি পেটে স্কুলে যেতে হলো। ক্লাসে লাস্ট বেঞ্চে বসে গান্টু কাঁচা কুল খাচ্ছিল নুন দিয়ে। স্যার এখনও আসেননি। রামু গিয়ে পাশে বসতেই গান্টু চাপা গলায় বলে, খুব ধোলাই খেয়েছিস তো? রামু আবার চোখের জল মোছে, তোর আমি তো কত মার খেয়েছি, কাকা এখনো মারে, তবে এখন আর লাগে না। রামু অনেকক্ষণ চুপ করে থাকে, তারপর বলে, শোন গান্টু,
আমি ঠিক করেছি সার্কাসের দলে নাম লেখাবো। সার্কাস? আমার লেখাপড়া হবে না, কিছু হবে না। সার্কাসে গেলে নেবে কেন? ছাড় দেওয়ার কাজ করবি? না, খেলা দেখাবো। পারবি? শিখব। শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের অদ্ভুতুরে সিরিজ থেকে হারানো কাকাতুয়ার দ্বিতীয় পর্ব। পরের দিন এসে হাজির হব তৃতীয় পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।